আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। চট্টগ্রাম কলেজ ইসিএ ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের 4 দিন ব্যাপী অনলাইন ওয়ার্কশপের চতুর্থ দিন আজ। আয়োজনের আজকে অন্যতম আকর্ষণীয় দিক হলো আমাদের শো ডিবেট। বিগত 3 দিনে বিতর্কের নানা বিষয় নিয়ে আমাদের বিভিন্ন বিশিষ্ট বিতার্কিক ইনস্ট্রাক্টর ভাইয়ারা বা আপুরা ক্লাস নিয়েছেন, ওয়ার্কশপ নিয়েছেন এবং আমাদের অনেকজন সে বিতর্কে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের শো ডিবেটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি বলে দিই আজকে আমাদের শো ডিবেটের বিতর্কের বিষয়টি কি নির্ধারিত হয়েছে। বিষয়টা হলো এই সংসদ বিশিষ্ট ব্যক্তিবর্গের অর্থাৎ কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, অভিনেতা ইত্যাদি রাজনৈতিক দলে অন্তর্ভুক্তিতে অনুতপ্ত। প্রথমেই আমি আজকে আমাদের বিতর্কে যেসব বিশিষ্ট বিতার্কিকগণ অংশগ্রহণ করছে সবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে নাকিব বিন ইসলাম। তিনি চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির অর্গানাইজিং সেক্রেটারি এবং এসডিএস ন্যাশনাল 2019 এর চ্যাম্পিয়ন। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমেই স্ক্রিনে। এরপরে আমাদের সাথে আছেন আহমেদ মোত্তাকি ওয়াসিফ ভাইয়া, একজন বিখ্যাত বিতার্কিক চট্টগ্রাম অঞ্চলের। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি অর্থাৎ সিইউডিএস এরই একজন সদস্য। এরপরে আহ্বান জানাচ্ছি ফজলে রাব্বি। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং দৃষ্টি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। ডিএসকে এলইউ ইন্টারন্যাশনাল ইন্টারক্লাব ডিবেট কম্পিটিশনেরও তিনি চ্যাম্পিয়ন। এরপরে আমাদের সাথে আছেন মাহদি রহমান নিকাশ ভাইয়া। তিনি ডিবেট অ্যান্ড প্র্যাকটিস সেক্রেটারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির। এছাড়াও ডিইউডিএস ইনভিটেশনাল 2020 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব তিনি অর্জন করেন। এরপরে আমাদের সাথে আছেন মুইন মুহতাসিন প্রীতম, ডিইউডিএস ইনভিটেশনালস এর চ্যাম্পিয়ন। এছাড়াও আমাদের সাথে আছেন মাহজাবিন ইসলাম এলমা আপু। তিনি চুয়েটের একজন ছাত্রী এবং অন্যতম একজন বিখ্যাত বিতার্কিক। এছাড়া আমাদের সাথে আছেন আজকে আমাদের চিফ অ্যাডজুকেটর অফ শো ডিবেট সাইফুদ্দিন মুন্না ভাইয়া। উনার যদি পরিচয় দিয়ে থাকি, বর্তমানে বাংলাদেশের অন্যতম একজন খ্যাতনামা বিতার্কিক তিনি। বর্তমানে তিনি কাজ করছেন দৃষ্টি চট্টগ্রামের জয়েন্ট সেক্রেটারি হিসেবে, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের এক অনারেবল ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি তিনি মডারেটর হিসেবে আছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে বিতর্কের আগ্রহ বাড়ানোর জন্য এবং বিতর্ককে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং কাজ করে গিয়েছেন ট্রেনার হিসেবে। এখন আমাদের এটি অত্যন্ত সম্মানের একটি বিষয়, আমরা এই ধরনের বিশিষ্ট বিতার্কিকদেরকে আজকে শো ডিবেটে আপনাদের সামনে উপস্থিত করছি। এখন আমি বিতর্কে ফ্লোর প্রদান করছি আমাদের আজকের মূলত সাইফুদ্দিন মুন্না ভাইয়াকে। ভাইয়া, the floor is all yours now. ধন্যবাদ আরবিনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিতর্কে, যে বিতর্কটির বিষয় নির্ধারণ করা হয়েছে এই সংসদ বিশিষ্ট ব্যক্তিবর্গের কবি, সাংবাদিক, বিজ্ঞানী, অভিনেত্রী ইত্যাদি রাজনৈতিক দলে অন্তর্ভুক্তিতে অনুতপ্ত 6 জন বিতার্কিক আছেন বেশ নামকরা বাংলাদেশের চট্টগ্রাম শহরের ভিতরে, যারা সারা বাংলাদেশে বেশ নাম করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই ইসিএ ক্লাব চট্টগ্রাম কলেজকে, তারা এত সুন্দর একটি আয়োজন করেছে আমাদের মাঝে। তাই আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি বিতর্কে চলে যেতে চাই। দুদল যদি উপস্থিত থাকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো তার প্রস্তাব উত্থাপন করে বক্তব্য রাখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী। নাকিব, শুরু করো। আচ্ছা, ইলমা পিএম, আমি ইলমাকে স্ক্রিনে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইলমা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুরু করেন। আচ্ছা ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। ওকে, স্টার্টিং মাই স্পিচ 3, 2, 1। মাননীয় স্পিকার, ধন্যবাদ। যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি যে এই সংসদ বিশিষ্ট ব্যক্তিবর্গের অর্থাৎ কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, অভিনেতা ইত্যাদি রাজনৈতিক দলে অন্তর্ভুক্তিতে আমরা অনুতপ্ত। মাননীয় স্পিকার, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পার্লামেন্টে দাঁড়িয়ে ডিবেটটা করছি এবং প্রথমে কিছু ক্যারেক্টারাইজেশন করি যে এই বিশিষ্ট ব্যক্তিবর্গরা ঠিক কারা এবং এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রাজনৈতিক সিচুয়েশনটা ঠিক কিরকম এবং আমরা গিয়ে তাদের অন্তর্ভুক্তিতে কেন অনুতপ্ত। মাননীয় স্পিকার, দেখেন যে এই বিশিষ্ট ব্যক্তিবর্গ মানুষগুলা কিরকম। এই বিশিষ্ট ব্যক্তিবর্গ মানুষগুলো যে তারা আর্টিস্ট, তারা একটা আর্টকে সবসময় রিপ্রেজেন্ট করে। এই মানুষগুলা জনগণের একসেপ্টেন্স অনেক বেশি, এই মানুষগুলার জনগণের একসেপ্টেন্স অনেক বেশি, এই মানুষগুলো অনেক বেশি নিউট্রাল গ্রাউন্ডে থাকে। এই মানুষগুলোর প্রতি জনগণের ট্রাস্ট, ভালোবাসা অনেক বেশি থাকে এবং জনগণের এক্সপেকটেশন সবসময় বেশি থাকে যে এই মানুষগুলো আসলে জনগণের জন্য করে এবং জনগণের জন্য হয়ে কথাবার্তা বলে। এখন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রাজনৈতিক সিচুয়েশনটা কেমন আপনাকে বলছি। দেখেন, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রাজনৈতিক সিচুয়েশনটা এইখানে রাজনৈতিক দলগুলোর নিজস্ব দলের অন্তর্ভুক্ত, নিজস্বতার মধ্যে কোন্দল অনেক বেশি থাকে। তারা অন্য দলকে টোটালি দেখতেই পারে না, সবসময় অন্য দলের সমালোচনা, ত্রুটি এগুলা নিয়ে অনেক বেশি নিজেরা চিন্তিত থাকে। তারা আসলে নিজেদের পাওয়ারের জায়গাটা অনেক বেশি প্র্যাকটিস করে রেদার দেন জনগণকে নিয়ে সচেতন থাকার থেকে, জনগণের যে জিনিসগুলো অধিকার সেগুলো নিয়ে চিন্তিত থাকার থেকে। এবং এখন স্পিকার রাজনৈতিক দলগুলো অনেক বেশি ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, অর্থাৎ তাদের যে রাজনৈতিক দলের যে মোটোগুলা বা আদর্শগুলা তারা সেগুলো নিয়ে প্র্যাকটিস না করে যে রাজনৈতিক দলের মাথা আছে তাদেরকে নিয়ে অনেক বেশি মাথা ঘামায়। এখন মাননীয় স্পিকার, এরকম একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরকম রাজনৈতিক সিচুয়েশনে আমরা কোনোভাবে এই বিশিষ্ট ব্যক্তিবর্গতে অন্তর্ভুক্তিকরণটা অনেক বেশি অনুতপ্ত হচ্ছি। কেন মাননীয় স্পিকার? 3টা আর্গুমেন্ট রান করবো। ফার্স্ট অফ অল মাননীয় স্পিকার, এই জিনিসটার কারণে যেটা হয় যে প্রথমত মাননীয় স্পিকার, আমাদের এই রাজনৈতিক যে বিশিষ্ট ব্যক্তিবর্গগুলো আছে তারা আসলে নিজেদের নিজস্বতা হারায়। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, সেই ব্যক্তিটার রাজনীতিতে কন্ট্রিবিউশনটা অনেক বেশি কম হয়। তৃতীয়ত মাননীয় স্পিকার, তাদের এক্সপিরিয়েন্স রাজনীতিবিদ হিসেবে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ। এবং ফোর্থ মাননীয় স্পিকার, জনগণরা তাদের যে একটা মিডল ম্যান সাপোর্ট ছিল এই জিনিসটা মাননীয় স্পিকার হারাবে। মাননীয় স্পিকার, দেখেন যে নিজস্বতার জায়গাটা কিভাবে হারায়। প্রথমত এই যে বিশিষ্ট ব্যক্তিবর্গগুলো তারা আসলে মাননীয় স্পিকার তাদের গ্রাউন্ডটাকে বা তাদের আর্টটাকে সবসময় রিপ্রেজেন্ট করে। অর্থাৎ একজন কবি হলে সে কবিতা সেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে, একজন অভিনেতা হলে সে তার ফিল্ম যে সেক্টরটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। এবং মানুষজন মাননীয় স্পিকার তার যে পারফরমেন্স অ্যাজ এ আর্টিস্ট হিসেবে, তার যে আর্টের উপর যে পারফরমেন্সটা, একজন সাহিত্যিক হইলে তার লেখালেখির উপর পারফরমেন্স, একজন ক্রিকেটার হলে তার ক্রিকেট ফিল্ডে পারফরমেন্স, একজন অভিনেত্রী হলে তার স্ক্রিনে পারফরমেন্স, সেটার উপর বেস্ট করে জাজ করে। কিন্তু মাননীয় স্পিকার, এই মানুষটা যখন গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্ভুক্তকরণ হয়ে যায় তখন মাননীয় স্পিকার কি হয়, আমরা জনগণ হিসেবে তখন তাকে মাননীয় স্পিকার সেই রাজনীতিবিদ হিসেবে তার রাজনীতিক গ্রাউন্ডে কাজকর্মগুলোর উপর মাননীয় স্পিকার বেস করে তাদেরকে জাজমেন্ট করি। যেমন মাননীয় স্পিকার, দেখা গেছে যে মমতাজ বা মাননীয় স্পিকার যে আসিফ আকবর বা ন্যান্সি বা মাহিয়া মাহি, এরপর মাননীয় স্পিকার ফারুক, এখন মাশরাফি, এই যে মানুষগুলো আছে তারা মাননীয় স্পিকার দেখেন রাজনীতিতে ঢোকার আগের সিচুয়েশনটা, পরের সিচুয়েশনটা। আগে যখন মাননীয় স্পিকার তাদের যে স্ট্যাটাসটা ছিল সেখানে দাঁড়িয়ে মাননীয় স্পিকার তাদের অভিনয়, তাদের নাটক বা সিনেমার উপর জাজ করতাম বা ক্রিকেট ফিল্ডে তার পারফরমেন্সের উপর মাননীয় স্পিকার জাজ করতাম। কিন্তু এখন মাননীয় স্পিকার কি হচ্ছে যে এই যে মাননীয় স্পিকার আসিফ আকবর, সে বিএনপিতে যখন যোগ দিল কি করলো মাননীয় স্পিকার, একটা বিশাল জনগোষ্ঠী মাননীয় স্পিকার তাকে টোটালি বয়কট করলো। বা মাননীয় স্পিকার দেখেন মাশরাফি যখন রাজনীতি ঢুকলো মাননীয় স্পিকার, তখন তাকে আমরা কি করলাম যে একজন পলিটিশিয়ান হিসেবে জাজ করা শুরু করলাম। তার কথাবার্তা, তার যে ভুলগুলো করতেছে মাননীয় স্পিকার অ্যাজ এ পলিটিশিয়ানের হওয়ার পলিটিশিয়ান হিসেবে মাননীয় স্পিকার তাকে জাজ করে ক্রিটিক করতেছে মাননীয় স্পিকার, যেটা মাননীয় স্পিকার সেই মানুষটার নিজস্বতাকে হারাচ্ছে। সেকেন্ড আর্গুমেন্ট, রাজনীতিতে কন্ট্রিবিউশন লেস হয়। কিভাবে মাননীয় স্পিকার দেখেন, যখন মাননীয় স্পিকার একজন ব্যক্তি মাননীয় স্পিকার একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করা বা রাজনৈতিক দলকে সাপোর্ট করা, সেই দলটার ভিতর অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে বিশাল একটা ডিফারেন্স আছে। কিরকম মাননীয় স্পিকার, আপনি যখন বাহির থেকে সাপোর্ট করতেছেন, বাহির থেকে কথা বলতেছেন, তখন কি হচ্ছে মাননীয় স্পিকার, আপনি সেই জিনিসটাকে ক্রিটিক করতে পারতেছেন। আপনার এই ফোর্সটা নাই বা আপনার কাছে এই বোঝাটা নাই, সে যে দলটাকে মাননীয় স্পিকার সর্বাপেক্ষা সাপোর্ট
বা সেই দলটারই মানুষ সবসময় সুনাম গাইতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, আপনি যখন হচ্ছে একটা রাজনীতির বাইরে দাঁড়ায় সেই যে ক্রিটিকটা করতে পারতেন, আপনি যখন সেই দলটাতে ঢুকে যেতেছেন মানুষ, সেই ক্রিটিকটা আপনি করতে পারবেন না। তাই মাননীয় স্পিকার, এই যে একটা পজিটিভ ভিউ আনার আপনার যে চান্স ছিল রাজনীতিতে, মাননীয় স্পিকার একটা পজিটিভিটি আনার চান্স ছিল, পজিটিভ চেঞ্জ আনার চান্স ছিল আপনার অ্যাজ এ মাননীয় স্পিকার বিশিষ্ট ব্যক্তি হবো, সেই চান্সটা মাননীয় স্পিকার আপনার থাকতেছে না। থার্ড মাননীয় স্পিকার, এক্সপিরিয়েন্স। আপনি রাজনীতিতে আপনার মতো মানুষকে কেন নেওয়া হচ্ছে? ভোটের বাজার তৈরি করার জন্য মাননীয় স্পিকার। আপনাকে নেওয়া হয়, আপনার ফেস ভ্যালু হচ্ছে, মানুষ আপনাকে পছন্দ করে আপনাকে ভোট দিবে। কিন্তু মাননীয় স্পিকার, এবং আপনিও একজন অভিনেতা বা অভিনেত্রী, বা এই মানুষ কিসের জন্য যাচ্ছে মাননীয় স্পিকার? পলিটিক্যাল পাওয়ারের জন্য, বা মাননীয় স্পিকার পাবলিক অ্যাটেনশনের জন্য। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আপনার রাজনীতিবিদ হিসেবে কোনো মাননীয় স্পিকার এক্সপিরিয়েন্স নাই। সেই জায়গাতে কি হয় মাননীয় স্পিকার, রাজনীতিবিদের যে জায়গাটা, রাজনীতিবিদ হওয়ার যে বিষয় আশয়টা, সেই যে একটা মানুষ রাজনীতিবিদ হতে তার যে এক্সপিরিয়েন্সের দরকার, যেই মাননীয় স্পিকার তার রাজনীতির উপর যে প্রজ্ঞাটা থাকে, সেই জিনিসটা আমার আপনার নাই বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে। সেই কারণে আপনি এক্সপিরিয়েন্স জায়গাটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ। আর নাকি ভাই এসে হচ্ছে কি জনগণের সাপোর্ট হারাবে, জিনিসটা ক্লিয়ার করে দিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। আমরা অপোজিশনের কাছে যাবো। অপোজিশনের প্রথমে কে বলবে? মুত্তাকি। অপোজিশনের প্রথমে কে বলবেন? ভাই আসসালামু আলাইকুম, আমি বলবো প্রীতম। প্রীতম বলবেন। ওকে, অপোজিশন লিডার শুরু করেন। প্রীতমকে দেন স্ক্রিনে, মুত্তাকি না। ভাই আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবেন। হ্যাঁ প্রীতম। জি ভাই, আমি শুরু করতেছি। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, কালক্ষেপণ না করে সরাসরি বিতর্কে প্রবেশ করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখেন আজকে পিএম যে ধরনের কথাবার্তাগুলো বলে গেল, সেগুলোকে যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় উনি প্রথমেই বলছেন যে আজকে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে কথা বলতেছি। মাননীয় স্পিকার, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে উনি শুধুমাত্র বাংলাদেশের কথা বলছেন, কিন্তু যদি আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে বিতর্কটা করি তাহলে অনেক সুন্দর হবে। মাননীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে আমরা বিতর্ক করবো আজকে। তারপরে দেখেন মাননীয় স্পিকার, আজকে উনার দেখানো যে পয়েন্টগুলা ছিল, পয়েন্টগুলা হইতেছে মাননীয় স্পিকার একজন সেলিব্রিটি, উনি উনার নিজস্বতা হারাবেন। তারপরে হইতেছে মাননীয় স্পিকার রাজনীতিতে তার কন্ট্রিবিউশনটা অনেক কম থাকবে। তারপরে হইতেছে মাননীয় স্পিকার উনার এক্সপিরিয়েন্স অনেক কম। আর তারপরে হইতেছে জনগণের একসেপ্টেন্স হইতে তাদের জন্য কমে যাবে। মাননীয় স্পিকার, সবগুলাই ভুল কথাবার্তা। প্রথম কথা হইতেছে মাননীয় স্পিকার নিজস্বতা হারায়, মানে কখনোই না। মাননীয় স্পিকার, আপনি আপনার মতটা আপনার মতো করে প্রকাশ করবেন। এইখানে মাননীয় স্পিকার নিজস্বতা হারানোর প্রশ্ন টোটালি অবান্তর। মাননীয় স্পিকার, আপনি একজন স্বাধীন নাগরিক হিসেবে আপনার ইচ্ছায় যদি রাজনীতিতে যাইতে না পারেন মাননীয় স্পিকার, সেখানে আপনি নিজস্বতা হারায় বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, আপনার আজকে মনে চাইছে, আপনার মনে হইতেছে যে হ্যাঁ আজকে আপনার রাজনীতিতে যাওয়া উচিত, দেশের ভালোর জন্য হোক বা নিজের ভালোর জন্য হোক বা টোটাল জনগণের ভালোর জন্য হোক। মাননীয় স্পিকার, সেখানে যদি আপনি রাজনীতিতে জয়েন করতে না পারেন, সেখানে আপনি নিজস্বতা হারায়। মাননীয় স্পিকার, কখনোই আপনি রাজনীতিতে জয়েন না করলে আপনি নিজস্বতা হারায় না। মাননীয় স্পিকার, তারপরে হইতেছে মনে হচ্ছে রাজনীতিতে ওনাদের কন্ট্রিবিউশন নাকি অনেক কম। টোটালি ভুল অ্যাজাম্পশন মাননীয় স্পিকার। এক্সাম্পল দিয়ে দেখায় মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখেন আজকে যদি আপনি ভারতের দিকে লক্ষ্য করে দেখেন, বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, শতাব্দী রায়, এই সমস্ত মানুষগুলো রাজনীতি অবদান কখনোই কম না মাননীয় স্পিকার। আজকে আপনি পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করে দেখেন মাননীয় স্পিকার, বাবুল সুপ্রিয় যিনি আজকে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা মাননীয় স্পিকার, তার অ্যাকসেপ্টেন্স নাকি কম মাননীয় স্পিকার, তার কন্ট্রিবিউশন নাকি কম মাননীয় স্পিকার। আজকে পিএম এই ধরনের হচ্ছে আমাদের লজিক দেখা যায় মাননীয় স্পিকার। তারপরে হইতেছে মাননীয় স্পিকার যে তাদের এক্সপিরিয়েন্স কম। মাননীয় স্পিকার, একটা মানুষ মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করেই হচ্ছে যেমন হচ্ছে রাজনীতি শিখে আসে না, আর তেমনি মাননীয় স্পিকার আজকে সে যদি হচ্ছে একজন অভিনেতা থেকে হচ্ছে নেতা হইতে যায়, তখন তার হচ্ছে অভিজ্ঞতাটা শুরুতে হয়তো বা কম থাকবে, কিন্তু অভিজ্ঞতাটা একদিনের ব্যাপার না। মানুষকে আজকে তারা রাজনীতি করতেছেন, তারা আজকে একদিনের নেতা হয়ে যান নাই মানুষকে, তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, রাজনীতি করতে হবে মাননীয় স্পিকার। এইভাবে ধীরে 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 সে রাজনীতিতে সুন্দর করে শিখতে পারবে মাননীয় স্পিকার। এটা কখনো একদিনের ব্যাপার না। এই জিনিসটা বেসিস করে যে তার আজকে অভিজ্ঞতা নাই জন্য আমি তাকে রাজনীতিতে আসতেই দিব না, এই জাতীয় কথাবার্তাগুলো আমার খুব বেশি পরিমাণে ভেগ। কারণ হইতেছে সে যদি আজকে রাজনীতি করতেই না পারে, তাইলে তার সেখানে মানুষের অভিজ্ঞতার প্রশ্ন কই থেকে আসবে? আজ তাকে রাজনীতি করতে দেন, সে শিখতে থাক, তারপরে তার অভিজ্ঞতা আসবে মানুষের বলে আমরা মনে করি। তারপরে মাননীয় স্পিকার উনি বলছেন হইতেছে জনগণের প্রতি অ্যাকসেপ্টেন্স কমে যায়। টোটালি ভুল কথাবার্তা। যে রাজনৈতিক মানে হচ্ছে জনগণের অ্যাকসেপ্টেন্স করে মাননীয় স্পিকার, একজন আজকে মাশরাফির আপনি অ্যাকসেপ্টেন্সটা লক্ষ্য করে দেখেন মাননীয় স্পিকার, যে অ্যাকসেপ্টেন্স তার আগে যতটা ছিল তার থেকে আরো বেশি বেড়ে গেছে মাননীয় স্পিকার। কারণ হইতেছে কি, সে রাজনীতি করতেছে, এটা একটা পয়েন্ট, তার থেকে তার সেলিব্রিটি হওয়ার কারণে তার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি ছিল মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার এপিজে আব্দুল কালাম আজাদ, যে মানুষটার কথা আমরা আজকে সবাই বলি, সারা বিশ্বের মানুষজন বলে, সে রাজনীতি করার কারণে মাননীয় স্পিকার তার অ্যাকসেপ্টেন্সটা আরো বাড়ছে, তার অ্যাকসেপ্টেন্স কমে যায় মাননীয় স্পিকার। টোটালি ভুল কথাবার্তা। তারপরে আসেন
মাননীয় স্পিকার আজকে আমাদের পয়েন্টগুলোতে। কেন আমরা মনে করি যে একজন সেলিব্রিটির অবশ্যই রাজনীতিতে যাওয়া উচিত। মস্কো প্রথমে আমি বলছি যে একজন মানুষের একজন হচ্ছে রাজনীতিবিদ বলেন বা একজন সাধারণ নাগরিক মানুষ গণতান্ত্রিক দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সাথে গণতান্ত্রিক দেশ মানুষ তার আজকে মত প্রকাশের অধিকার আছে, এইটা আমরা মনে করি। তারপরে মনে করি মানুষকে তার মতের একসেপ্টেন্সটা অনেক বেশি বৃদ্ধি পাবে কমার বদলে, কারণ মাননীয় স্পিকার যে তার কথাটা লোকে অনেক বেশি শুনবে, তার কারণ হইতেছে মানুষকে তার পিছনে রাজনৈতিক সাপোর্ট আছে, সে তার নিজের মতটা নিজের মতো করে প্রকাশ করতে পারতেছে মাননীয় স্পিকার। এখানে তার কথা বলছে যে এখানে মানুষকে পিএম একটা কথা বলেছেন যে শুধুমাত্র ওই দলেরই কথা প্রকাশ করতে, মানুষকে এটা ভুল কথাবার্তা, যে আপনি নিজের মতামতটা প্রকাশ করতে পারবেন। এটার এক্সাম্পল মানুষকে আমরা ভারতে দেখতে পেয়েছি খুব সুন্দর করে। পশ্চিমবঙ্গে আপনি যদি খেয়াল করে দেখেন যে যদি আজকে আপনার মতের দলের সাথে আপনার মত না মিলে তাইলে মানুষকে আপনি দল চেঞ্জ করতে পারবেন। এই উদাহরণ হচ্ছে মাননীয় স্পিকার অনেক সেলিব্রিটি আছে এবং সাধারণ নেতারাও আছে, মুকুল রায়, তারপরে হইতেছে মাননীয় স্পিকার আরো তৃণমূলের অনেক বড় বড় নেতা যাদের হইতেছে মতামত আজকে তৃণমূলের সঙ্গে মিলে নাই, তারা আজকে যায় বিজেপিতে জয়েন করতে পারছে, কারণ তাদের কাছে সেই চান্সটা আছে মাননীয় স্পিকার। তারপরে মাননীয় স্পিকার আমরা মনে করি যে ধরেন আজকে একটা দল রাজনৈতিক দলের জন্য জিনিসটা অনেক বেশি বেটার হবে, তার কারণ হইতেছে যে সেই রাজনৈতিক দলের এজেন্ডাটা মাননীয় স্পিকার তাদের জন্য মানে বাস্তবায়ন করা অনেক বেশি সহজ হবে মাননীয় স্পিকার, কারণ হচ্ছে জনগণের কাছে এই মানুষটার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। আজকে একজন রাজনৈতিক নেতা যখন হইতেছে তার ফেসবুক থেকে বা তার হোয়াটসঅ্যাপ থেকে বা হইতেছে তার টুইটার থেকে যখন একটা জিনিস শেয়ার করবে, সে যদি রাজনৈতিক মতাদর্শটা শেয়ার করতে থাকে মাননীয় স্পিকার এবং সে যদি রাজনীতিতে জয়েন করে মাননীয় স্পিকার, সেটা রাজনৈতিক দলের জন্য অনেক বেশি বেটার হবে মাননীয় স্পিকার, কারণ হইতেছে সেই রাজনৈতিক দলের আন্ডারে থেকে সে কথা বলতেছে, এটা রাজনৈতিক দলের জন্য বেটার, তার জন্য বেটার। তারপরে আসেন মাননীয় স্পিকার যে এলাকায় এবং ওই দলের মধ্যে মানুষকে সম্প্রীতি বজায় রাখাটা অনেক বেশি সহজ হবে। তার কারণটা কি লক্ষ্য করে দেখেন মাননীয় স্পিকার, অনেক সময় দলে অন্তর্কন্দল দেখা যায় যে আজকে এই জায়গা থেকে এই নেতা দাঁড়াবে না ওই নেতা দাঁড়াবে, এইখানে মাননীয় স্পিকার যে হচ্ছে ভোট কমে যাওয়ার একটা প্রবলেম থাকে। তারপর হইতেছে মানুষকে রাজনৈতিক দল অন্তর্কন্দল অনেক বড় ধরনের একটা সমস্যা তৈরি করে মাননীয় স্পিকার। সেই ধরনের সমস্যা থেকে যদি আমরা সেখানে একজন সেলিব্রিটিকে দাঁড় করাইতে পারি, সেই সমস্যাটা অনেক বেশি মানে সুন্দরভাবে সমাধান হবে। কারণ হইতেছে যে দেখেন এখানে প্রথম কথা হইতেছে সেই এলাকার মানুষগুলো থেকে টোটাল ভোটটা উনি পাবেন, কারণ হইতেছে এই জাতীয় মানুষগুলোর অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। তারপরে কথা হচ্ছে দলের অন্তর্কন্দলটা সমাধান করা সম্ভব হবে, কারণ আমি এখানে কাউকেই দেইনি মানুষকে, যে দুজনের মধ্যে সমস্যা রয়েছে এখান থেকে দেখেন আমি একজন যদি সেলিব্রিটিকে দাঁড় করাই তাহলে তার অ্যাকসেপ্টেন্সটা প্রথমত বৃদ্ধি পাবে, তারপর দলের সমস্যা সমাধান হবে, তৃতীয়ত মানুষজন এখানে অনেক বেশি ভালো সেবা পাবে মাননীয় স্পিকার। এই সমস্ত জায়গা থেকে আমরা মনে করি যে অবশ্যই এবং অবশ্যই মাননীয় স্পিকার একজন রাজনৈতিক ক্ষেত্রে মাননীয় স্পিকার একজন সেলিব্রিটিকে তার সুযোগটা অন্তত দেওয়া উচিত। কখনোই একজন স্বাধীন দেশ হিসেবে, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে, স্বাধীন দেশ এবং গণতান্ত্রিক দেশ হিসেবে কখনোই তার হইতেছে মাননীয় স্পিকার যে আপনি এই যে চান্সটা রাজনীতি করার যে চান্সটা এটা কখনোই আপনি তার থেকে কেড়ে নিতে পারেন না মাননীয় স্পিকার। তারপরে লক্ষ্য করে দেখেন মাননীয় স্পিকার যে তাদের পলিটিক্যাল বেসিসে আমরা জাজমেন্ট করবো কিনা এই জাতীয় কথাবার্তা একটা পিএম বলছে মানুষকে। দেখেন আজকে একটা মানুষ যে ধরনের কাজ করবে তাকে সেই জিনিস দিয়ে আমরা জাজমেন্ট করবো, এখানে মানুষকে সমস্যাটা কোথায় হইতেছে এটা উনি আজকে দেখা যেতে পারে নাই। আজকে একজন রাজনৈতিক নেতা তার রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে যদি জাজমেন্টাল হয় তোমার সেখানে সমস্যাটা কোথায়? একজন নেতা একজন অভিনেতা যদি নেতা হয়ে এসে দেশের মানুষের জন্য ভালো করতে পারে, এইখানে ঠিক সমস্যাটা কোথায় এটা উনি দেখা যেতে পারেন নাই। তারপরে মাননীয় স্পিকার উনি আজকে এটাও দেখা যেতে ব্যর্থ হয়েছেন যে কেন একজন মানুষের মত প্রকাশের অধিকার থাকা সত্ত্বেও সেই মতটা প্রকাশ করতে পারবে না মাননীয় স্পিকার। তারপরে কথা হইতেছে কেন আমি 10 সেকেন্ড শেষ করতেছি যে কেন উনি হইতেছে যে পলিটিক্যাল জাজমেন্ট করলে মানুষের জন্য অনেক বেশি প্রবলেমেটিক হবে বা নেতার জন্য অনেক বেশি প্রবলেম হবে, সেটা দেখা যেতে পারে না। আশা করি এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার সরকার দলের বেঞ্চের কাছে যাব। আমি ফ্লোর দিচ্ছি চট্টগ্রাম 12 পটিয়া আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নাকিব বিন ইসলামকে। জনাব নাকিব বিন ইসলাম, আমাকে শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি আমার বিতর্কটা শুরু করছি। 3, 2, 1। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার আজকের বিতর্কটি কখনো এরকম না আপনি কাকে রাজনীতি করতে দিবেন কাকে রাজনীতি করতে দিবেন না। আজকের বিতর্কটি পুরোপুরি এরকম যে মানুষগুলো বিশিষ্ট ব্যক্তিবর্গ মানুষজন রয়েছে তাদের কোন একটি রাজনৈতিক দলের অন্তর্ভুক্তিতে আপনি আসলে খুশি কিনা বা আপনি আসলে খুশি না কিনা এই জায়গাটি প্রমাণ করা। আজকে সরকার দল থেকে আমরা প্রমাণ করছি যে তাদের রাজনৈতিক দলের অন্তর্ভুক্তিকরণে আমরা আসলে অনেক বেশি অনুতপ্ত। আমরা মনে করি সেটি কোনোভাবে উচিত ছিল না। এখন মানুষ আজকে যদি বিরোধী দলের কথাই যায়, বিরোধী দল আপনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আপনার অনেকগুলো অধিকার রয়েছে, সে অধিকারের কথাবার্তা বলেছেন। মানে স্পিকার এই কথাগুলো শুনতে অনেক বেশি সুন্দর। আপনি গণতান্ত্রিক দেশ হিসেবে অনেক মানুষের অনেকগুলো অধিকার দেন না। কেন দেন না? কারণ আপনি দেননি এই কারণে, কারণ ওই অধিকারটি যদি মানুষ সরাসরি জনগণের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে যেই ডিসিশনটি নেওয়ার চেষ্টা আপনি সরকার হিসেবে করতে চাচ্ছিলেন সেই ডিসিশনটি নিতে হয়তো অনেক বেশি দেরি হতে পারে বা সেই ডিসিশনটা অনেক বেশি মানুষ ম্যানিপুলেটেড হতে পারে। এই কারণে অনেক সময় আপনি অনেকগুলো গণতান্ত্রিক অধিকার মানুষজনকে দেন না। আমরা মনে করি গণতান্ত্রিক একটি রাষ্ট্রে কোনো একটা অধিকার না দেওয়া বা কোনো একটা অধিকার না দেওয়ার পিছনে যদি জনগণের সামগ্রিক উন্নয়ন বা একটি দেশের সামগ্রিক উন্নয়ন অনেক বেশি মানুষ নির্ভর করে, আমরা মনে করি সেই জায়গায় তার অধিকারটি হরণ করাটি মানুষ কোনোভাবে প্রিন্সিপালি আনজাস্ট
আনজাস্ট না, এটি তাদের বোঝা অনেক বেশি উচিত। এখন তারা মানুষকে বলছেন যে এই মানুষগুলো ভুল করবে, এই মানুষগুলো ভুল করতে করতে শিখবে। মানুষকে একটি বিষয় লক্ষ্য করুন, আপনার ভুলটি কোন একটি পরীক্ষার খাতায় আপনি ভুল করেছেন ব্যাপারটি এমন না। আপনি যদি পরীক্ষার খাতায় কোন একটি ভুল করেন, সেটির জন্য আপনি নিজে ফেল করবেন এবং সেটির কনসিকুয়েন্সেস ভোগ করবেন আপনি নিজেই। কিন্তু একজন রাজনৈতিক দলের কোন একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আপনার যদি কোন একটা ডিসিশন মেকিং অনেক ভুল হয়, সে ভুলটির জন্য পুরো দেশের মানুষজন অনেক বেশি সাফার ফিলিংস করে, যেটি মানুষকে তাদের বুঝতে ভুল হয়েছে। আমরা মনে করি যে মানুষগুলো অনেকদিন ধরে রাজনীতির সাথে সক্রিয়ভাবে মানুষকে ইনভলভ ছিল না, সেই মানুষগুলো যদি হঠাৎ করে রাজনীতিতে মানুষকে অন্তর্ভুক্তিকরণ হয় এবং সেই মানুষগুলো যদি সেই মুহূর্তে দেশের বড় বড় ডিসিশন মেকিং গুলো করে, আমরা মনে করি সেই জায়গায় তাদের মানুষকে কতটুকু সুষ্ঠু একটি বিচার করতে পারবে, সে বিচারকে নিয়ে অনেক বেশি মানুষকে কোয়েশ্চেন ওঠার সুযোগ রয়েছে, যেটি মানুষকে তাদের যে পার্সোনাল ইমেজ, সেই ইমেজের জায়গাটিতে অনেক বেশি মানুষের প্রবলেমেটিক। তাহলে আজকের বিতর্কে যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আজকের বিতর্কে স্টেক হোল্ডার গুলো বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। প্রথমত আজকের বিতর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হচ্ছে জনগণ। আপনি যখন রাজনৈতিক দলের অন্তর্ভুক্তকরণ হয়ে জনগণকে সার্ভ করার মানুষকে যে প্রতিজ্ঞাটি করেছেন, আমরা মনে করি সেই প্রতিজ্ঞাটি মানুষকে আপনি সরাসরি মানুষকে ফুলফিল করতে পারেন না। কেন পারেন না? কারণ মানুষকে আপনাকে একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে যখন আমরা কথা বলি, আপনাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষের যে বৈশিষ্ট্য, মানুষের ফিলোসফি, সেই ফিলোসফিটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই মানুষগুলো মিঠুন চক্রবর্তী বলেই মানুষকে অনেক বেশি মানুষকে ফলো করে, কারণ তার অভিনয় তারা দেখেছে, তার অভিনয়ে মানুষকে সে অনেক বেশি মানুষকে একজন কনজিউমার। যেই মুহূর্তে এই মিঠুন চক্রবর্তী পপুলিস্ট একটি আইডিয়া এই মানুষকে রাজনীতিতে মানুষকে বিজেপিতে অংশগ্রহণ করে এবং বিধানসভার নির্বাচনে গিয়ে বলে যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, আমরা মনে করি এই যে মানুষের পপুলিস্ট আইডিয়া গুলো অনেক বেশি ইমপ্লিমেন্টেশনের সুযোগ পায়, যেটি জনগণের জন্য মানুষকে ফিউচার অনেক বেশি প্রবলেমেটিক। এখন মানুষকে আপনাকে বলি, সেটি হচ্ছে আপনি যে মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে কোন একটি রাজনৈতিক দলের আন্ডারে গিয়ে ব্যানারে গিয়ে কথা বলাটি শুরু করবেন, তখন আপনার হাতে আগে নিউট্রাল গ্রাউন্ডে যখন দুই পক্ষের সমালোচনার যে সুযোগটি ছিল, সেই সুযোগটি আপনি হারাচ্ছেন। ওই মুহূর্তে মানুষও আপনাকে আপনি যে সেলিব্রিটি সেটি হিসেবে জাজ করে না, মানুষই তখন আপনার ভুলটিকে মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই মানুষটা যে প্রতিজ্ঞাগুলো করেছে, সেই প্রতিজ্ঞাগুলোতে মানুষকে সে কোনোভাবে মানুষকে পালন করতে পারছে না। আমরা মনে করি সেই মুহূর্তে আপনার পার্সোনাল লাইফে একজন সেলিব্রিটি হিসেবে আপনার পার্সোনাল লাইফটিকে মানুষকে আরো অনেক বেশি মানুষকে প্রবলেমেটিক করে তোলে, যেটা আপনার পার্সোনাল লাইফের জন্য প্রবলেমেটিক। দ্বিতীয়ত আমরা আপনাকে বলেছি যে মানুষকে মিডলম্যান হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি মানুষকে দেশের যে ডিজাস্টারের সময়গুলোতে এই মানুষগুলো কিন্তু জনগণের পক্ষ হয়ে জনগণের অধিকার নিয়ে মানুষের একটি মিডল গ্রাউন্ডের সমালোচনা বা আলোচনা করার সুযোগটি পেতেন, যে তারা জনগণের পক্ষ হয়ে সুশীল সমাজের পক্ষ হয়ে কথা বলবেন। এখন যেই মুহূর্তে আপনি যখন আওয়ামী রাজনীতির সাথে জড়িত বা বিএনপির রাজনীতির সাথে জড়িত, সেই মুহূর্তে মানুষকে আপনার কাদা ছোড়াছড়ির এই ধরনের রাজনৈতিক প্র্যাকটিস গুলো করা শুরু করেছেন। সেই মুহূর্তে জনগণের যে শক্তিটা আপনাদের দিয়েছিল, জনগণ তার সেই শক্তিটা হারিয়েছে, জনগণ তার নেগোসিয়েশন টুলটি হারিয়েছে আপনারা যখন রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তাহলে মানুষ জনগণের যে আশা ভরসার জায়গা ছিল, জনগণের যে ভরসার জায়গা, জনগণের যে বিশ্বাসের জায়গাটিকে নিয়ে আপনারা রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়েছেন, আপনারা কি জনগণকে শতভাগ মানুষকে খুশি করতে পেরেছেন কিনা? কূটনৈতিক সম্পর্কগুলোতে জনগণকে কোনো ধরনের সাহায্য করতে পেরেছেন কিনা? দেশের সামাজিক অবক্ষয়ের যে সমস্যা, জনগণের যে অধিকার আন্দোলনের সমস্যা, সে আন্দোলনগুলোতে আপনারা জনগণকে সরাসরি সাপোর্ট দিতে পেরেছেন কিনা? আপনারা সেই সাপোর্টটি দিতে পারেননি। আপনারা এখন প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় গিয়ে কোন একটি রাজনৈতিক দলের ব্যানারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং জনগণকে ভোট দিতে উৎসাহিত করছেন, কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যখন ভোটটি দিতে পারে না, সেটি নিয়ে কথা বলার উইন্ডোটি আপনি হারিয়ে ফেলেছেন যেই মুহূর্তে আপনি কোন একটি রাজনৈতিক দলে মানুষকে অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা মনে করি পারফরমেন্স ইভালুয়েশনের জায়গাগুলো এই জায়গায়, যেখানে অপোনেন্টের কোনো বক্তব্য নেই, অপোনেন্ট খুব সুন্দর স্বপ্ন দেখাচ্ছেন, যে এই স্বপ্ন সুন্দর স্বপ্ন দেখাচ্ছেন, সেটা হচ্ছে মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে, তাকে চান্সটি দেওয়া উচিত। তাকে চান্সটি দেওয়ার মাধ্যমে জনগণ কতটুকু উপকৃত হচ্ছে এবং তাকে চান্সটি দেওয়ার মাধ্যমে তার নিজস্ব যে লাইফ, সে লাইফে কতটুকু প্রবলেম তৈরি হচ্ছে, এগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি জাজমেন্ট মেট্রিক্স আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি রাজনৈতিক হিস্ট্রি নিয়ে মানুষের ততক্ষণ পর্যন্ত আপনি রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন না। আমরা তাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম, তৃতীয় বিশ্বের রাজনৈতিক কাঠামোগুলো আসলে কিরকম, দল কেন্দ্রিক রাজনীতি না হয়ে এখন মানুষের ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি হওয়া শুরু করেছে। মানুষজন এখন মানুষের মাশরাফি একজন এমপি হিসেবে যতটুকু মানুষকে সম্মান করে, মাশরাফি এজ এ ব্যক্তি হিসেবে তার পিছনে থাকলে আমি দলের কোন একটি মানুষের পোস্ট পাবো, এই ব্যাপারটিকে অনেক বেশি আইডিয়ালাইজ করে। আমরা মনে করি এই চেঞ্জ গুলো এই মানুষগুলোর নিউট্রাল গ্রাউন্ডে থাকা থেকে আনার দরকারটি ছিল, সে নিউট্রাল গ্রাউন্ডে সে ধরনের চেঞ্জ গুলো আনতে পারেনি। আমরা মনে করি এই মানুষগুলোর জনগণের প্রতি, এই মানুষগুলোর দেশের প্রতি যে দায়িত্বটি ছিল এবং সর্বোপরি এই মানুষগুলোর ব্যক্তিগত জীবনে জনগণকে দেওয়ার মতো যে ধরনের আনন্দময় মুহূর্তগুলো ছিল, সে মুহূর্তগুলো অনেক বেশি কলুষিত হয় যখন এই মানুষগুলো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হয়। আমরা মনে করি
গভর্নমেন্টের এই জায়গাগুলোতে কোনো ধরনের কোনো আর্গুমেন্টেশন ছিল না, কোনো ধরনের কোনো এঙ্গেজমেন্ট ছিল না, যা শুরু থেকে আজকে বিরোধী দলের কেসটি আসলে কি? বিরোধী দল আসলে এই মানুষগুলোকে রাজনীতিতে 10 সেকেন্ডে শেষ করছি, 10 সেকেন্ডে শেষ করছি, এই মানুষগুলোকে রাজনীতিতে অন্তর্ভুক্তকরণ করে তারা কি পজিটিভ চেঞ্জটি আনবে সেটা কোনো মেকানিজম তারা দেখায়নি। আমরা বিতর্কে অনেক ব্যবধানে জয়লাভ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ চট্টগ্রাম 12 আসনের আমরা আবার বিরোধী দলের বেঞ্চের কাছে যাব। বিরোধী দল থেকে এখন মাননীয় বিরোধী দলের উপনেতা যিনি নির্বাচিত হয়েছেন নোয়াখালী 3 আসন থেকে, কুমিল্লা কুমিল্লা 3 আসন থেকে বলেন। আচ্ছা, স্যার আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? যে শোনা যাচ্ছে। আপনি ক্যামেরা অন ছাড়া করবেন? হ্যাঁ, আমি ক্যামেরা অন করতে যাচ্ছি না আর কি। ওকে, আমি আমার বিতর্ক শুরু করব। 3, 2, 1। এই বিতর্কটি শুরু করার আগে আপনাকে অবশ্যই রাজনৈতিক দলের স্ট্রাকচার গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রথমত আসলে একটা রাজনৈতিক দলে কি থাকে? একটা রাজনৈতিক দলে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনি বিভিন্ন প্রকার উইন্ডো কিংবা শাখাগুলো তৈরি করার মতো আপনি পদক্ষেপ নিয়ে থাকেন। আপনি যদি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলে শুরু থেকে কিছু আসলে শিল্পী, সাহিত্যিক কিংবা গুণী মানুষজন তারা আপনার আন্ডারে থেকে বিভিন্ন প্রকার রাজনীতি গুলো করে থাকে। আপনার বিভিন্ন প্রকার এজেন্ডা গুলোতে তারা তাদের মতামত গুলো আপনার প্রেসিডিয়াম কমিটিতে কিংবা যখন আপনি পলিসি মেক গুলো করেন তখন কিংবা ইশতেহার গুলো যখন মেক করেন তখন তারা আপনাকে সহযোগিতা করে যে এই ব্যাপারগুলো আপনি শুদ্ধ করতে হবে। একজন অর্থনীতিবিদ দেন, একজন বিজ্ঞানী হিসেবে দেন। পরবর্তীতে আপনি যখন দেখেন যখন আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে যান সেই সময় আসলে বিভিন্ন প্রকার এইসব যে শিল্পী, সাহিত্যিক তারা আপনার পক্ষ হয়ে বিভিন্ন মানুষের কাছে দোরগোড়ায় যায়, পলিসি গুলো প্রচার করে, আইডিওলজি গুলো প্রচার করে। এটার মাধ্যমে যে মানুষটা আসলে রাজনীতি সম্পর্কে জানে না, যে মানুষটা আসলে রাজনীতি সম্পর্কে বুঝে না, ন্যূনতম আগ্রহ নাই রাজনীতি সম্পর্কে, এই রাজনৈতিক আইডিওলজি কিংবা মেসেজটা এই মানুষগুলোর মাধ্যমে জনগণের কাছে অ্যাকসেপ্টেন্স কিংবা সহজে পৌঁছানো সম্ভব হয়। এটার কনক্লুশনটা কি? কনক্লুশন দুইটা। এক, প্রত্যেকটা রাজনৈতিক দলে যখন এই ধরনের কাজগুলোতে অলরেডি তারা ইনভলভ আছে, তারা বিভিন্ন সময় কমিটিতে থেকেছে, তারা বিভিন্ন সময় অংশগ্রহণ করেছে। গভর্নমেন্ট দলের যে ক্লেম যে তাদের অভিজ্ঞতা নাই, আমরা মনে করি না, তাদের অলরেডি অনেক বড় ধরনের অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত আমরা এটাও বিশ্বাস করি যে তারা যে বলার চেষ্টা করছে আসলে এটা একটা ওয়ে হতে পারে না যে আসলে এই ধরনের মানুষগুলো অংশগ্রহণ। আমরা মনে করি এটির মাধ্যমে যে মানুষগুলো রাজনৈতিক সচেতন না তাদের কাছে এদেরকে ব্যবহারের মাধ্যমে খুব সহজেই রাজনীতি সম্পর্কে আগ্রহী করে পাওয়া যায়। মানুষ তাদের কথা অ্যাটলিস্ট বোঝার পরবর্তী তাদের এই ব্যাপারগুলো আছে। এরপর পরবর্তীতে আরো একটা জিনিস বলার চেষ্টা করলেন যে তাদের তো রাজনৈতিক কন্ট্রিবিউশন খুব বেশি ভালো করতে পারে না। এই জায়গায় কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক, আপনি যখন একজন রাজনৈতিক নেতা হিসাবে বিভিন্ন প্রকার রাজনীতি গুলো করেন, আপনি যখন জনগণকে প্রতিশ্রুতি দেন, জনগণ যখন আপনার কথাবার্তা আপনি যখন জনগণকে কথাবার্তা আসলে শুনতে বাধ্য করতে পারেন না কিংবা আপনি যখন জনগণ কথাগুলো পূরণ করতে পারেন না প্রতিশ্রুতি গুলো, তখন কিন্তু জনগণ আসলে খুব বেশি পরিমাণে আপসেট হয় না। কারণ জনগণ জানে আপনি রাজনৈতিক হিসেবে খারাপ, আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি এই ধরনের মিথ্যা কথাই বলে আসছেন এতদিন। কিন্তু যখন একজন সেলিব্রিটি কিংবা একজন বিশিষ্ট জন যখন এই ধরনের ব্যাপারগুলোতে প্রতিশ্রুতি ব্যর্থ হয়, মানুষ যেহেতু তার কাছ থেকে আগে থেকে এক্সপেকটেশন রয়েছে, তখন মানুষের উপর আরেকটু বার্ডেন চাপে। তখন ওই বিশিষ্ট জনরা তারা এই ব্যাপারটা তাদের উপর পিয়ার প্রেসার মেকানিজম থাকে যে তাদেরকে আসলে জনগণের কথাবার্তাগুলো শুনতে হবে। এটা সেকেন্ড লেয়ার অফ অ্যানালাইসিস কি? একজন সাধারণ এমপি সে যখন আসলে বিভিন্ন জায়গায় নির্বাচন করে, নোয়াখালী কিংবা কুমিল্লা কিংবা যে কোনো জায়গায় নির্বাচন করে কথাবার্তা বলে, তার চেয়ে আগে থেকে একজন জনপ্রিয় যে এমপি যে পার্লামেন্টে আসলে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলবে, সে যখন আসলে নারীদের অধিকার নিয়ে কথা বলবে, এই ব্যাপারটা পার্লামেন্টে অনেক বেশি জোর দাবি রাখবে। এই মেকানিজমে আসলে তাদের অংশগ্রহণটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয়ত তারা একটা জিনিস বলার চেষ্টা করছেন এই ধরনের মানুষগুলো নিজস্বতা হারায়। এখন আপনাকে আরো একটা ভালো অ্যানালাইসিস দিই যে এই ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। আপনি যদি দেখেন সব ধরনের বিশিষ্ট জনরা কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় না, সব ধরনের বিশিষ্ট জনরা রাজনীতি আসেও না। কারা আসে? যেসব বিশিষ্ট জনরা আসলে রাজনীতি সম্পর্কে সচেতন, তারা বিভিন্ন ইস্যুতে জনগণের পাশে এসে দাঁড়ায় কিংবা তারা অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে ইনক্লুডেড হয়ে কাজ করছে, সেই সব বিশিষ্ট জনরা এসে আসে এবং তাদেরকে জনগণ চেনে। এটা কেন বললাম? এটা বলার পেছনে কারণ আপনি এখন রাজনীতিবিদদেরকে যখন ভোট দেন তখন কিন্তু আপনি জানেন না আসলে এই মানুষটা আসলে কেমন। খুব কম মানুষই জানে যে একজন মানুষ সে এমপি হিসেবে দাঁড়িয়েছে তার সম্পর্কে আসলে কতটুকু জানে। কিন্তু যখন এই ধরনের বিশিষ্ট জনগুলো অংশগ্রহণ করে তখন আপনি তাদের সম্পর্কে আগে থেকে জানেন, অতীত ইতিহাস জানেন। তার পরবর্তী আপনি যখন ভোট দেওয়ার চিন্তা ভাবনা করেন তখন মনে করেন আচ্ছা এই মানুষের তো এই দোষটি ছিল, এই মানুষের তো নারী কেলেঙ্কারি ছিল, আমি ওকে ভোট দিব না। এই ধরনের প্রেশার গুলো আপনি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেন। এই জায়গায় আমরা দেখালাম যে আমাদের ওয়ার্ডটা কি পরিমাণে বেটার। এবার আসলে কেন আসলে অনুতপ্ত না সেই জায়গাটা আপনাকে ব্যাখ্যা করি। প্রথমত আপনি যদি দেখেন এই ধরনের মানুষগুলো কখনো নিজস্বতা হারায় না, দাদা। এটা আসলে রাজনৈতিক দলের কিংবা রাজনীতির যে ইতিহাস
ইতিহাস পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই যে ইতিপূর্বে কবি সাহিত্যিক থেকে শুরু করে এই ব্যাপারগুলোকে রাজনীতিবিদরা পোর্ট্রেলাইজেশন করেছেন। কেন? ধরেন আপনার এলাকায় একটা মহামারী স্প্রেড হলো, এখন জনগণ তো সচেতন না, জনগণ আসলে পড়াশোনা সম্পর্কে সচেতন না। আপনার এলাকায় আপনি একটা স্কুল খুলতে চান, এই জায়গায় আসলে জনগণ আসলে বোঝে না আসলে পড়াশোনা যে করতে হবে। তখন এই ধরনের বিশিষ্ট জনের যেহেতু অংশগ্রহণ রয়েছে, রাজনৈতিক দল হিসাবে আপনি তাদেরকে জনগণের কাছে এই এজেন্ডা গুলো বাস্তবায়নের জন্য বা রিচ করার জন্য এই ব্যাপারগুলো আপনি আপনি তাদেরকে ব্যবহার করেন। এটা আপনি ঐতিহাসিক থেকে আসলে পেট্রোনাইজেশন করেছেন বিভিন্ন ওয়েতে। দ্বিতীয়ত, আমরা মনে করি যে আপনি সকল ধরনের মানুষের এই ধরনের অংশগ্রহণটা নিশ্চিত করা উচিত। কেন? আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় পৃথিবীতে অনেকগুলো স্টেক থাকে, সেখানে হচ্ছে ডাক্তার থাকে, সেখানে ইঞ্জিনিয়ার থাকে, সব ধরনের মানুষের অধিকার নিশ্চিত করাটা কিন্তু তাদের সকলের সমস্যা আইডেন্টিফাই করার মতো জায়গাটা আপনি এজ এ রাজনৈতিক দলের কয়েকজন সদস্য হিসেবে আপনার পক্ষে সম্ভব না। সেই সব মানুষদের যদি অংশগ্রহণ যদি এই জায়গায় না থাকে, তাদের কি সমস্যা, তাদের মতামত কোথায়, একটা মেডিকেল কলেজে কি কি প্রবলেম ভাইয়া হতে আপনার পারে লাস্ট এই মিনিট। জায়গায়। জি, লাস্ট মিনিট আমি শেষ করছি 1 মিনিটের মধ্যে। তার পরবর্তীতে হচ্ছে তাদের যে অংশগ্রহণের যে জায়গাটা, তাদের সমস্যাগুলো কি, সেগুলো আপনার কাছে ফাইন্ড আউট করে রুজ করানোর যে জায়গাগুলো, তাদের একটা ভয়েস যে তৈরি হওয়া, সেই ব্যাপারগুলো আমরা মনে করি এই জায়গায় অনেক বেশি মানে ফিজিবল হয়। তৃতীয়ত, আমরা মনে করি এটা একটা রাজনৈতিক সাধারণ একটা মেকানিজম ভাই। রাজনীতি ব্যাপারটাই এমন, আপনি যেভাবে আসলে জনগণের কাছ থেকে ভোট কাস্টিং করতে পারেন, আপনি আসলে যেভাবে জনগণের কাছ থেকে আপনি ম্যানিপুলেশন, আপনি রাজনীতি ব্যাপারটা হচ্ছে জনগণের মতামতকে ম্যানিপুলেশনের একটা ব্যাপার। তো আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ব্যাপারটা করতে পারেন, তাহলে একজন সেলিব্রিটি কিংবা হচ্ছে বিশিষ্ট জন তিনি যদি করতে পারেন, তাহলে আপনি করতে পারছেন না বলে আপনি ঈর্ষান্বিত হওয়ার তো কিছু নাই। ধন্যবাদ তার মানে এই জনাব পৃথিবীটা মাহাদি। সুন্দর, যাতে সবার হচ্ছে এই ব্যাপারটা আসলে খুব ভালোভাবে বাস্তবায়ন হবে। আমরা এই সংসদের প্রস্তাবে এগিয়ে যাবো না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা সরকার বিরোধী দলের উপনেতার বক্তব্য শুনছিলাম। আমরা আবার চলে যাচ্ছি সরকার দলের সাংসদ জনাব ফজলে রাব্বির কাছে, যিনি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম 10 পাহাড়তলী আসন থেকে। স্যার, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি, আপনি দয়া করে ক্যামেরাটা অন করলে ভালো হয়। স্যার, আমরা তো আসলে মানে বাইরে, সে কারণে আসলে আমরা ক্যামেরাটা অন করতে পারতেছি না। আমরা জানাইছি অর্গানাইজার থেকে এই ব্যাপারে। আচ্ছা, আমি শুরু করছি। 3, 2, 1। ধন্যবাদ মহান স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মহান স্পিকার, আজকে বিরোধী দল প্রথম থেকে আসলে যে জায়গা থেকে বিতর্ক করছেন, আসলে সেই জায়গায় বিতর্কটা না। কেন বিতর্ক না? আসলে এই বিজ্ঞানী বা বিশিষ্ট মানুষরা আসলে এই রাজনৈতিক দলে তাদের অংশগ্রহণটা প্রয়োজন আছে কি আছে না, বা তারা অংশগ্রহণটা করছে কিনা, সেই জায়গায় বিতর্কটা না। তাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মাধ্যমে আসলে দিন শেষে সে জনগণ কি উপকৃত হচ্ছে কিনা, যে জনগণ দিন শেষে তার অধিকারগুলোর জন্য মহান স্পিকার কাজ করছে, সেই অধিকারগুলো এই বিশিষ্ট মানুষগুলো নিশ্চিত করতে পারছে কিনা। মহান স্পিকার, যদি আমরা উদাহরণ হিসেবে দেখতে যাই বা আমরা এই বিশিষ্ট মানুষদের রাজনৈতিক ক্যারিয়ারের যদি তাদের ক্ষমতার দিকে তাকাতে যাই, তাহলে আমরা দেখতে যাব এই বিশিষ্ট মানুষগুলা কিন্তু দিন শেষে সেই রাজনৈতিক দলে এক প্রকার দুধভাত হিসেবে মানুষ সে কাজ করছে। অর্থাৎ সে কাজ করছে, কিন্তু তার যে রাজনৈতিক দলের যে পরিবর্তনটা আনা প্রয়োজন ছিল, মানুষ যে প্রত্যাশাটা তার উপর করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না। মহান স্পিকার, আজকে বিরোধী দলের দ্বিতীয় বক্তা থেকে আসি। তারা দেখানোর চেষ্টা করছেন যে আসলে এই রাজনৈতিক দলগুলার, এই বিশিষ্ট মানুষগুলোর প্রয়োজন রয়েছে। এখন আমরা আপনাকে দেখাই কেন। মহান স্পিকার, দেখবেন এই বিভিন্ন পেশার মানুষ যারা রয়েছে রাজনৈতিক দলগুলোতে কাজ করছে, তারা যখন তাদের যে ব্যক্তিগত ফ্যান ফলোয়ার গুলো রয়েছে, সেই ফ্যান ফলোয়ার গুলো তৈরি হয়েছে তারা রাজনৈতিক মাঠে কাজকর্মের মাধ্যমে। অর্থাৎ রাজনৈতিক কর্মীরাই হচ্ছে যে তাদের ফ্যান ফলোয়ার। কিন্তু একজন বিশিষ্ট মানুষ যখন মহান স্পিকার তার ফ্যান ফলোয়ারদেরকে যখন মহান স্পিকার বিভিন্ন ধরনের রাজনৈতিক কথাগুলো মহান স্পিকার প্রিচ করে, তখন আসলে দিন শেষে আপনি এই সাধারণ মানুষগুলোকে মহান স্পিকার ম্যানুপুলেট করার চেষ্টা করেন, যা মহান স্পিকার আপনার দিন শেষে যে সংস্কারটি আসলে প্রয়োজন ছিল, সেই সংস্কারটা আসলে নিশ্চিত করতে পারে না। সেই জায়গায় হচ্ছে যে মহান স্পিকার বিতর্কটা। এখন আমরা আপনাকে আসলে দিন শেষে কি দেখানোর চেষ্টা করেছি? আমরা আসলে আপনাকে দেখানোর চেষ্টা করেছি এই তৃতীয় বিশ্বের মতন দেশে, যেখানে আসলে রাজনীতির অনেক বেশি সংস্কার প্রয়োজন ছিল, যেখানে আসলে মানুষের অধিকারগুলো নিশ্চিত করার প্রয়োজন ছিল, সেই জায়গায় আসলে এই বিশিষ্ট জনরা আসলে কাজ করতে পারে না। এখন আপনাকে আমরা দেখাই, যখন রাজনৈতিক দলগুলা তাদের রাজনৈতিক দলে কোনো বিশিষ্ট মানুষকে অন্তর্ভুক্ত করে, সেই দলগুলোর আসলে উদ্দেশ্যটা কি থাকে। তাদের মহান স্পিকার
কখনো এই উদ্দেশ্যটা থাকে না যে এই বিশিষ্ট জনকে আমি রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমি আমার জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটাকে নিশ্চিত করব, জনগণের যে উন্নয়নটুকু দরকার ছিল সেই উন্নয়নটুকু আমি নিশ্চিত করব। ইভেন সেই রাজনৈতিক দলে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই সমস্যাগুলোর আমি সমাধান করব। আসলে কিন্তু তা না, এই রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যই থাকে যে এই বিশিষ্ট জন মানুষগুলোকে আসলে তাদেরকে দ্বারা তাদের রাজনৈতিক দলের একটি মার্কেটিং করবে। এই মার্কেটিং দ্বারা মাউস স্পিকার যে সাধারণ মানুষগুলো রয়েছে সেই সাধারণ মানুষগুলোদেরকে আসলে ম্যানিপুলেটের মাধ্যমে তাদের যে ব্যাংক ভর্তি রয়েছে সেই ব্যাংক ভর্তিকে আসলে অন্তর্ভুক্ত করবে। সে জায়গায় আপনার যে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আপনার যে রাজনৈতিক সংস্কারটা প্রয়োজন ছিল, আপনার যে দুর্নীতির প্রয়োজন ছিল, আপনার যে মানুষদেরকে সচেতন করার প্রয়োজন ছিল, এই যে গোলগুলা, এই গোলগুলার আসলে কোনো ধরনের পরিবর্তনই আসে না। সেই জায়গা থেকে আমরা মনে করি আপনারা যে আসলে বিশিষ্ট জনের মানুষদেরকে যে আসলে এই ধরনের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনারা যে ধরনের পরিবর্তনের কথা আমাদেরকে শোনাচ্ছেন সেই পরিবর্তনটা আসলে হয় না। এখন দ্বিতীয় জায়গায় আপনাকে দেখায় মাউস স্পিকার, আপনি দেখবেন এই যে বিশিষ্ট জন যারা রয়েছে বিজ্ঞানী বা শিল্পী কর্মী, তাদের কাজের আসলে উদ্দেশ্য কি ছিল মাউস স্পিকার? তাদের কাজের উদ্দেশ্যই ছিল তারা সমাজের যে সমস্যাগুলো রয়েছে বা সমাজের যে মাউস স্পিকার রাজনৈতিক দলগুলো যে এখন খুব বেশি স্বৈর শাসনের দিকে যাচ্ছে, এই জিনিসগুলো চিহ্নিত করার মাধ্যমে জনগণের কাছে আসলে তার অ্যাকচুয়াল ছবিটা পোট্রে করা। কিন্তু যখন এই বিশিষ্ট জনদের কি মাউস স্পিকার আপনি রাজনৈতিক দলগুলোতে অন্তর্ভুক্ত করবেন, দিন শেষে কি হবে? এই বিশিষ্ট মানুষজনগুলা আপনার সেই নির্দিষ্ট দলের বিপরীতে যে কোনো ধরনের কথাগুলো বলে না, যার কারণে মাউস স্পিকার জনগণ যেভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার যে শিল্পী সত্তাটি রয়েছে সেই শিল্পী সত্তাটিও মাউস স্পিকার কলুষিত হচ্ছে। সে জায়গার আসলে ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে আপনার পরবর্তী যে শিল্পী সমাজের জেনারেশনটুকু ছিল সেই জেনারেশনের কাছেও মাউস স্পিকার একটি ভুল মেসেজ যায়। ভুল মেসেজটি এই কারণে যায়, তারা তখন তাদের যে আসলে শিল্পী হিসেবে শিল্পী সত্তার জায়গা থেকে তাদের যে মেইন কাজটি ছিল সেই কাজটার দিকে তাদের যে মনোযোগটি থাকা উচিত ছিল সেই মনোযোগটিকে আর থাকে না। তারা তখন মাউস স্পিকার পপুলিস্ট আইডিয়াগুলো বা ক্যাপিটালিস্ট যে আইডিয়াগুলো রয়েছে এই তৃতীয় বিশ্বের দেশে সেগুলোকে মাউস স্পিকার অ্যাডপ্ট করার চেষ্টা করে এবং সেই জায়গা থেকে মাউস স্পিকার বেনিফিটটুকু নেওয়ার মাধ্যমে তার যে ব্যক্তিগত যে উন্নয়নটুকু ব্যক্তিগত উন্নয়নের যে ধারণাটুকু ছিল সেই ব্যক্তিগত উন্নয়নটুকু মাউস স্পিকার দিন শেষে করে যায়। সে জায়গা থেকে মাউস স্পিকার আমরা আজকে দেখি যে আসলে তারা যে জায়গা থেকে বিতর্ক করার চেষ্টা করছে, যে জায়গায় মাউস স্পিকার ব্যাটারমেন্ট গুলো দেখানোর চেষ্টা করছে, সেগুলো আসলে নিশ্চিত হয় না। তাই আমরা মনে করি এই প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়া উচিত। ধন্যবাদ মাউস স্পিকার। ধন্যবাদ। চলে যাব বিরোধী দলের সাংসদের কাছে। জনাব মোত্তাকি ওয়াসিফ, তিনি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকলিয়া আসন থেকে। Am I audible? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। ওকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথমত আপনার থেকে বুঝতে হবে যে থার্ড ওয়ার্ল্ডের ডেমোক্রেসিটা আসলে কিরকম। থার্ড ওয়ার্ল্ডের ডেমোক্রেসিটা এমন নয় যে হচ্ছে যে এটার মধ্যে সকল মানুষকে হচ্ছে যে আপনি সব বেনিফিট গুলা দিচ্ছেন বা সকল মানুষের কথাগুলো আপনি রাখতে পারছেন। এই এই ডেমোক্রেসি গুলা মোর দেন ডেমোক্রেসি, এগুলো হচ্ছে পার্টিওক্রেসি। এগুলো হচ্ছে যে বিশিষ্ট জনেরা মাননীয় স্পিকার, যখন আপনি মানে বিশিষ্ট জনদেরকে যখন আপনি হচ্ছে যে কথা বলার জন্য একটা রাইট দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা ওই মানুষগুলো মানে সরকার দল এসে যখন এই কথাগুলো প্রিচ করে যে হচ্ছে যে তারা জনগণের জন্য কথা বলবে এবং হচ্ছে একটা নিরপেক্ষ জায়গা থেকে কথা বলবে, মাননীয় স্পিকার এইগুলো হচ্ছে বাস্তবে কখনো সম্ভবই না। কেন? প্রথমত মাননীয় স্পিকার, আপনি যখন হচ্ছে যে একজন বিশিষ্ট ব্যক্তি এবং হচ্ছে যখন আপনি যখন নিউট্রাল গ্রাউন্ড থেকে সরকারকে কথাবার্তা বলছেন বা বিরোধী দল নিয়ে কোনো কথাবার্তা বলছেন বা কোনো সমাজ সংস্কার নিয়ে কথাবার্তা বলছেন, আপনি তখনও মাননীয় স্পিকার একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে আপনার অ্যাক্টিং, আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি জাজ হবেন। কিন্তু মাননীয় স্পিকার, যখন আপনি পলিটিক্সে মাননীয় স্পিকার অপ্ট ইন করেন, তখন মাননীয় স্পিকার আপনি একজন সমাজ সচেতক, আপনি মাননীয় স্পিকার সমাজের সচেতনতা নিয়ে কথা বলতে পারবেন। আমরা মনে করি ঠিক এই জায়গায় মাননীয় স্পিকার জনগণের কাছে তাদের যে অ্যাকসেপ্টেন্স এটা আরো বেশি বেড়ে যাবে। এবং মাননীয় স্পিকার, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে যখন মাননীয় স্পিকার এই বিশিষ্ট জনগুলো কোনো পার্টির আন্ডারে না করে মাননীয় স্পিকার নিজে দাঁড়িয়ে মাননীয় স্পিকার সেকুলারিজম চর্চা করতে যায়, মাননীয় স্পিকার তখন মাননীয় স্পিকার তাদেরকে নিয়ে নির্যাতন করা হয়। এই নির্যাতনগুলোর কারণে এই যে মানুষগুলো যে বাইরে এসে কথা বলবে এই কথা বলার সুযোগটাও নেই। অর্থাৎ মাননীয় স্পিকার, বিরোধী সরকার দল থেকে যে এতক্ষণ যে পয়েন্টগুলো আসছিল যে বিশিষ্ট জনেরা আসলে কথাবার্তাগুলো বলবে,
জনগণের জন্য কথাবার্তা বলবে, এই কোনো চান্সই মাননীয় স্পিকার নাই। তাহলে মাননীয় স্পিকার এখন যদি এসে জনগণের জন্য কোনো একটা কাজ করার জন্য কোনো কিছু ওয়ে থাকে, তাহলে মাননীয় স্পিকার আমরা মনে করি এই বিশিষ্ট জনগুলো মাননীয় স্পিকার রাজনীতিতে অপটিন করাটা প্রথমত জরুরি। এরপর মাননীয় স্পিকার কেন তাদের অপটিন করলে তাদের মধ্যে তারা জনগণের জন্য কেন একটা জনগণের জন্য কেন এটা বেটারমেন্ট হিসেবে কাজ করবে, কারণ মাননীয় স্পিকার জনগণ বেটার সেবাটা পাবে। মাননীয় স্পিকার আপনি দেখেন বাংলাদেশে যখন শিক্ষামন্ত্রী হিসেবে নুরুল ইসলাম নাহিদ ছিল, তারপর মাননীয় স্পিকার সে কিরকম ভাবে একসেপ্টেড ছিল, এবং পরবর্তীতে মাননীয় স্পিকার তার চেঞ্জের পরে মাননীয় স্পিকার কি ধরনের এক্সেপশনটা বাংলাদেশে এসেছে। মাননীয় স্পিকার আপনি চিন্তা করেন মাননীয় স্পিকার যখন মাননীয় স্পিকার লোটাস কামাল মাননীয় স্পিকার যখন ফাইন্যান্স মিনিস্টার হিসেবে বাংলাদেশে আসলো, তখন মাননীয় স্পিকার তার যে উন্নতির ধাপটা সেই দিকটা কতটুকু ছিল। অর্থাৎ আমরা মনে করি মাননীয় স্পিকার আপনি যখন বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে হচ্ছে আপনার পলিটিক্স অপটিন করেন, আপনি হচ্ছে স্পেশালিস্ট গুলো মাননীয় স্পিকার জায়গায় জায়গায় বসাতে পারেন। এই জন্য আপনার নেশন আরো বেশি এগিয়ে যায়। মাননীয় স্পিকার এই ধরনের উদাহরণগুলো আমরা অনেক বেশি দেখি, যে বাংলাদেশের যে উন্নয়ন বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর উন্নয়ন, এইগুলোর মেইন না হওয়ার কারণে হচ্ছে মাননীয় স্পিকার তাদের যে লিডার পজিশন আছে ওই স্পেশালিস্ট গুলো নাই। এই স্পেশালিস্ট গুলো না থাকার মূল কারণ ছিল মাননীয় স্পিকার এই বিশিষ্ট ব্যক্তিবর্গ এতদিন পর্যন্ত পলিটিক্স অপটিন করতো না। মাননীয় স্পিকার আসাদুজ্জামান নূর যখন মাননীয় স্পিকার পলিটিক্স অপটিন করলো, মাননীয় স্পিকার তার আমলে শিল্পের যে মাননীয় স্পিকার যে শিল্পের চর্চা মাননীয় স্পিকার এই জিনিসটা কদ্দূর মাননীয় স্পিকার বাংলাদেশে আপগ্রেড হলো, এই জিনিসটা হচ্ছে মাননীয় স্পিকার দেখার বিষয়। অর্থাৎ মাননীয় স্পিকার যখন আমরা জিনিসগুলো দেখবো যে হচ্ছে যে কিভাবে সেবাটা আমার জনগণ ভালো পাচ্ছে, তাহলে মাননীয় স্পিকার অবশ্যই যে জনগণ এইসব বিশিষ্ট ব্যক্তিবর্গকে মানে যখন লিডারশিপ পজিশন আছে তখন মাননীয় স্পিকার জনগণ সেবা বেশি পাচ্ছে, এবং মাননীয় স্পিকার তাদের দ্বারা মতগুলো একসেপ্টেন্স করানো কেন অনেক বেশি সুবিধা হয়। মাননীয় স্পিকার প্রথমত আপনার থেকে একটা জিনিস মেনে নিতে হবে, রাজনীতি মাননীয় স্পিকার আপনার সমাজ সংস্কার নয়। রাজনীতি মাননীয় স্পিকার আপনি কোন জনগণকে ম্যানিপুলেট করে আপনি আপনার ভোটটা নিবেন বা আপনি হচ্ছে ক্ষমতা ধরে রাখবেন। এই জায়গায় মাননীয় স্পিকার যখন আপনি ম্যানিপুলেশন করছেন, সেটা মাননীয় স্পিকার আপনার ফ্যান ফলোয়ার হোক অথবা সাধারণ মানুষ হোক, আপনি বিশিষ্ট ব্যক্তি হয়েও যদি হচ্ছে আপনি ম্যানিপুলেট করেন, আমরা মনে করি তিনি হচ্ছে মোরালি জাস্টিফাইড, এবং তার যে ফ্যান ফলোয়ার তার কথাবার্তাগুলো তার কথাবার্তাগুলো বা তার যদি সচেতনতামূলক যে কথাবার্তাগুলো সেগুলো মাননীয় স্পিকার তাদের কাছে খুব জলদি পৌঁছায় এবং তাদের একসেপ্ট করতে অনেক বেশি সহজ হয়। আমরা এই জায়গায় মনে করি মতের একসেপ্টেন্সটাও বেড়ে যায়। অর্থাৎ মাননীয় স্পিকার বিরোধী দল থেকে যেসব কথাবার্তাগুলো আসে যে হচ্ছে তারা আসলে ভোটের বা মানে দুধ ভাত হিসেবে কাজ করে বা হচ্ছে মার্কেটিং একটা টুল, আমরা মনে করি মাননীয় স্পিকার মার্কেটিং টুল না, জনগণকে সেবা দেওয়ার জন্য তারা অনেক বেশি জরুরি। এরপরে মাননীয় স্পিকার আমরা মনে করি যে পজিটিভ চেঞ্জটা আমরা আসলেই চিন্তা ভাবনা করি যে হচ্ছে যে তারা করতে পারবে, এই মানুষগুলো সেই পজিটিভ চেঞ্জটা আনার অনেক বেশি সুযোগ সুবিধা আছে। এবং মাননীয় স্পিকার আমরা আরো মনে করি যে এই মানুষগুলো যদি হচ্ছে পলিটিক্স অন্তর্ভুক্ত হয়, জনগণ যেভাবে সেবাটা পাবে ঠিক একইভাবে মাননীয় স্পিকার দেশের উন্নয়ন হবে। এবং মাননীয় স্পিকার আমরা মনে করি মত প্রকাশের যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা মাননীয় স্পিকার আলটিমেটলি আমরা হচ্ছে আমাদের পক্ষ থেকে হচ্ছে যে এই জিনিসটাকে রাখতে পারবো। এই প্রস্তুতি গ্রহণের মর্যাদা রাখে না। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের সাংসদকে। আমরা যুক্তি খণ্ডনে যাব, 2 মিনিট করে সময় পাবেন। প্রথমে বিরোধী দলীয় নেতা, স্ক্রিনে আসবে বিরোধী দলীয় নেতা। ভাই যুক্তি খণ্ডন মেহেদী ভাই করবেন। হ্যাঁ মাহাদি, শুরু কর। স্যার আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে? জি যাচ্ছে। ওকে, আমি আমার বক্তব্য শুরু করছি। 3, 2, 1। মাননীয় স্পিকার, সরকার দলের সবচেয়ে বড় কনসার্ন যে হচ্ছে এই নির্বাচনটা আসলে মার্কেটিং এর জন্য তাদেরকে নেয়। আপনি হয়তো জেনে থাকবেন বা আমরা সবাই জানি, প্রশান্ত কিশোর নামে একজন বিশিষ্ট অ্যানালাইস্ট আছেন, তাকে হচ্ছে নিয়োগ দেয় ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে তারা শুধুমাত্র মার্কেটিং করে, স্ট্র্যাটেজি নির্ধারণ করে, জনগণের মতামতকে ম্যানিপুলেট করার মাধ্যমে আসলে কিভাবে ভোট ব্যাংকটা হাতিয়ে নেওয়া যায়। অর্থাৎ এটা কেন বললাম? এটা বললাম এই কারণে যে দিন শেষে আপনি মানেন আর নাই মানেন, আপনার দিন শেষে এই রাজনীতির ব্যাপারটা কিংবা আসলে ভোট ব্যাংক দখল করার ব্যাপারটা আগে থেকে হয়ে আসছিল, এটা হয়ে এসেছে। আসলে এই জায়গায় রাজনৈতিক ব্যক্তিদের সাথে এ ধরনের 20 জন অংশগ্রহণ করলো কি করবো না তারা আসলে খুব বেশি করে ম্যাটার করে না, দিন শেষে ব্যাপারটা হয়ে আসবে। এক, দ্বিতীয়বার তারা আসলে বলার চেষ্টা করছেন আসলে অন্য দলের বিরুদ্ধে কথাবার্তা গিয়ে বলতে পারবে না।
এখন আপনাকে হচ্ছে দুইটা সিনারিও চিন্তা করতে হবে। আপনি এখন একটা রাজনৈতিক দলের হয়ে অন্য দলের বিরুদ্ধে কথা বলবেন, ওকে ফাইন, কিন্তু আপনি আপনার নিজের দলের বিরুদ্ধে হয়ে কথা বলবেন, এই ব্যাপারটা আপনি যখন একটা রাজনৈতিক দলে ইনক্লুডেড থাকেন তখন আপনার দলে এথিক্স এর বিরুদ্ধে ভাই। আপনি যখন তার দলে, আপনি নিজের দলে থেকে নিজের দল কোনো একটা ভুল করতেছে সেটা ডিফেন্ড না করে যদি আপনি তার বিরুদ্ধে কথা বলেন, তখন জনগণই তো আপনাকে ধিক্কার দিবে, বলবে হচ্ছে এইসব হচ্ছে বাইরের হচ্ছে বহিরাগত কিছু রাজনৈতিক দলীয় নেতা তৈরি হয়েছে, তারা হচ্ছে দেশের দলের অভ্যন্তরে থেকে দলের মান সম্মান হানি করছে। এই ধরনের মতামত গুলো যখন আসবে তখন তো আসলে আপনার নিজের এথিক্স নিয়ে সমস্যা তৈরি হবে। দ্বিতীয় ব্যাপার, তারপরে আমরা দেখাই যে আসলে এই যে কেন পসিবিলিটি বেশি, কারণটা হচ্ছে অন্য যে এমপি মন্ত্রী যারা রয়েছে তারা তো হচ্ছে রাজনীতি করে এসেছে, তারা জানে তারা এই ধরনের পথ সংস্কৃতির অংশ, কিন্তু এই ধরনের সাংস্কৃতিক ব্যক্তি বিশেষজন না, তারা যখন এই ধরনের কাজগুলো করবে তখন তাদের উপর পিয়ার প্রেসার থাকবে, জনগণ সবসময় তাদেরকে প্রশ্নবিদ্ধ করার মতো জায়গাগুলো হবে। এরা থার্ড লেয়ারে বলেছিলাম যে হচ্ছে এই ধরনের মানুষগুলো যখন পার্লামেন্টে যে কোনো একটা ইস্যু নিয়ে কথা বলে, যে পরিমাণ আসলে সমর্থন তাদের সাথে থাকে, যে পরিমাণ অ্যাকসেপ্টেন্স তাদের থাকে, যে পরিমাণ জোরালো ভয় তারা তুলতে পারে, এই ব্যাপারটা অন্য তাদের থাকে না। মানুষও তাদের প্রতি খুব বেশি সাপোর্টিভ করে না। এই জায়গায় চেঞ্জটা কিভাবে আছে সেটাও দেখালাম, তারা একটা জায়গায় এনগেজ করলেন না। 3 নাম্বার, তারা মনে করছেন তারা তাদের নিজেদের কোনো কাজগুলো প্রপারলি করতে পারে না। আমরা মনে করি মাননীয় স্পিকার, আপনি দেখেন এই ধরনের ধন্যবাদ ব্যাপারগুলো যখন মাহাদি তারা ভাই আপনাকে। স্বীকার করে নেয় তখন হচ্ছে এই ব্যাপারগুলো অ্যাক্টিভ চয়েস হিসেবে তারা নিয়ে নেয়, তারা এই ব্যাপারটা জানে যে এই ধরনের ব্যাপার তারা মনোযোগ সত্যিও পারে, কিন্তু আমরা মনে করি খুব বেশি ম্যাটার করে না। ধন্যবাদ। 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 সমাপনী বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী বা মন্ত্রী। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, না কে শুরু কর। ওকে, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে অপোনেন্টকে অনেকগুলো কোয়েশ্চেন করেছিলাম যে গণতান্ত্রিক দেশে অনেকগুলো জনগণকে দেওয়া হয় না, কারণ হচ্ছে মানে একটি দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে, তারা সেই জায়গায় কোনো রেসপন্স করেননি। তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম, জনগণ আগে এই সেলিব্রিটি মানুষজনকে তাদের একটি নেগোসিয়েশন টুল হিসেবে পেত, একটা ভরসা রাখতে পারতো যে কোনো ক্রাইসিস মুভমেন্টে যখন জনগণের অধিকার নিয়ে কথা হবে তখন এই মানুষগুলো নিউট্রাল পজিশনে থেকে ডিল গুলো করার চেষ্টা করবে। তাহলে জনগণ সেই মানুষগুলোকে আর পাচ্ছে না, সেই জায়গায় জনগণের ভরসার জায়গাটি আসলে কারা হবে সেই জায়গায় তাদের কোনো কোয়েশ্চেন ছিল না। তাদের সবচেয়ে বড় কোয়েশ্চেন ছিল এই মানুষগুলো বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতির কারণে বাইরে যদি কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত না হয় তাহলে অনেক বেশি নির্যাতনের শিকার হবে। মানুষ আপনাকে এখন দেখতে হবে, আপনি যদি কোনো একটি রাজনৈতিক দলের বাইরে গিয়ে জনগণের হয়ে কথা বলেন, তখন যদি আপনি নির্যাতনের শিকার হন, আপনি জনগণের সাপোর্ট পাবেন, জনগণ আপনাকে নিয়ে কথা বলবে, জনগণ আপনাকে নিয়ে আন্দোলন করবে। কিন্তু যে মুহূর্তে আপনি কোনো একটি রাজনৈতিক দলের টেক লাগিয়ে তাদের হয়ে কথা বলেন, জনগণ তখন আপনাকে আস্থা রাখতে, আপনার উপর ভরসা রাখতে অনেক বেশি মানুষকে চিন্তা করে। আমরা মনে করি এটাই হচ্ছে সমস্যা। আমরা মনে করি মাশরাফি হিসেবে আপনি যখন 16 কোটি বাঙালির হয়ে খেলেছেন, বাংলাদেশের হয়ে খেলেছেন, তখন আপনি 16 কোটি মানুষের মাশরাফি ছিলেন। কিন্তু যে মুহূর্তে আপনি আওয়ামী লীগে যোগদান করেছেন তখন আপনি আওয়ামী লীগের মাশরাফি হয়ে গিয়েছেন, তখন আপনি 16 কোটি মানুষের মাশরাফি মানুষের আর মানুষ আসলে বিলিফটা, সে আস্থাটি আর রাখতে পারে না। আমরা মনে করি এখানেই বেসিক তফাৎটি, যেখানে তারা বুঝেননি। আমরা মনে করি আজকের বিতর্কে তারা আসলে পজিটিভ কি চেঞ্জটি আনবেন সে চেঞ্জটি আসলে ক্লিয়ার করেননি। তারা আপনাকে এটি দেখাননি কেন আসাদুজ্জামান নূর আজকে আওয়ামী লীগে থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে জনগণের অধিকার নিয়ে তিনি একটি স্ট্যান্স নিয়েছেন, সেই ধরনের কোনো উদাহরণ দেননি। তিনি একবারও দেখাননি মমতাজ আসলে জনগণের পক্ষ হয়ে সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিপক্ষে কি কথা বলেছে। তারা একবারও আপনাকে দেখাননি ফারুক কোন ধরনের কথাগুলো বলেছে। তারা আপনাকে শুধু বলেছে এটি, এই মানুষগুলোর কথা, এই মানুষগুলোর একটা অ্যাকসেপ্টেন্সি রয়েছে, এই মানুষগুলোর কথা বলা উচিত। আমরা মনে করি আপনি যখন একটি রাজনৈতিক দলের আন্ডারে গিয়ে মানুষের জনগণকে সার্ভ করার প্রতিশ্রুতি করেন, তখন যে সুইং ভোটার গুলো রয়েছে, যে মানুষগুলো কোন একটি দলের সরাসরি অন্তর্ভুক্ত না, সেই মানুষগুলো আপনাকে কিভাবে বিলিভ করবে, সে আস্থার জায়গাটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন। আপনি যে এজেন্ডাটি দিবেন সে এজেন্ডাটি অনেক বেশি তৃণমূলের মানুষজনকে সহ নিয়ে করা এজেন্ডা হবে, সেটির বিশ্বাসটি কেন করবেন? কারণ আপনি তো তৃণমূলের সাথে কখনো রাজনীতি করেননি, আপনি তো তৃণমূলের মানুষজনের পালস বোঝার কখনো চেষ্টা করেননি। হঠাৎ করে আপনার মনে হয়েছে এখন আপনার কোন একটি দলের হয়ে এমপি ইলেকশন করা দরকার, মন্ত্রী ইলেকশন করা দরকার, আপনি সেই মুহূর্তে সেখানে অ্যাড হয়েছেন। তাহলে আপনার তো মানুষজন কিভাবে রাজনীতিকে ডিল করে সেটির কোনো মানুষকে এক্সপিরিয়েন্স নেই, সে জায়গায় আপনি কিভাবে বেটার সার্ভ করবেন সেগুলোর কোনো উদাহরণ তাদের কাছে ছিল না, তাই বিতর্কটি সরকার দল জিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দুদলকে, অসাধারণ বিতর্ক ছিল। দুদলই সবাই খুব এক্সপেরিয়েন্স ডিবেটার, তাদেরকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, বেশ কয়েকজনকে, হয়তো দু একজনকে নতুন দেখেছি, তাদের বিতর্ক আমার অনেক ভালো লেগেছে। আসলে যেহেতু এটা একটা শো ডিবেট, এটা নিয়ে এত বেশি মূল্যায়ন করার কিছু নেই। কয়েকটি কথা বলবো যে ডিবেটটাতে বেশ ভালো কিছু জিনিস এসেছে, তবে আরো বেশ কিছু উদাহরণ আসতে পারতো যেটা
বিরোধী দলের নেতা থেকে কিছু উদাহরণ পাচ্ছিলাম, পরে তেমন একটা উদাহরণ আমি পাই না এই ডিবেটে। আর এ ধরনের ডিবেট গুলোতে না একটা জিনিস খুব ডিমান্ড করে, সেটা হচ্ছে তুমি বিশিষ্টজনদেরকে যদি তুমি বলতেছো বিশিষ্টজন যে তুমি রাজনৈতিক নেতা হিসেবে আনো, তাহলে তুমি অনুতপ্ত হবা। কেন অনুতপ্ত হবা? তিনটা কারণ দেখাচ্ছিল, ওই লোকজন নিজেদের অবস্থান থেকে, জনগণের অবস্থান থেকে এবং রাজনীতিতে তার কন্ট্রিবিউশন নিয়ে। প্রথম বক্তা এগুলো বললেও সেকেন্ড বক্তা বা থার্ড নাকি আসলে জিনিসগুলো ওভাবে ক্লিয়ার না করলেও নাকি ব্যাপারটা নিয়ে একটা বেটার আইডিয়া দেওয়ার চেষ্টা করছে। এই জায়গাগুলোতে না আসলে তুমি যদি বলো তুমি অনুতপ্ত, সো তোমাকে অনুতপ্ত প্রুফ করার জন্য প্রিন্সিপালি কিছু জায়গা দেখানো দরকার ছিল। এটা করলে এই ক্ষতিটা হইতে পারে, এটা করলে এই ক্ষতিটা হইতে পারে। হ্যাঁ, তারা বলছে ডিসিশন মেকিং এ সমস্যা হইতে পারে, মানে কাকে কি দিবেন না দিবেন এটা নিয়ে হতে পারে, অনেক কিছু ডিবেটটাতে আসছে। তবে আরো এক্সাম্পল আসলে ডিবেটটা অনেক ভালো লাগতো। গভর্নমেন্ট অপোজিশনের থার্ড স্পিকার এসে লাস্টে আবার কিছু কথা বলা শুরু করলেন, যেগুলো এই ডিবেটের সাথে আসলে কিভাবে রিলেট হয় আমি বুঝতে পারি নাই। তিনি বলা শুরু করলেন লোটাস কামাল কিংবা তোমার শিক্ষামন্ত্রীর কথা, তারা কিভাবে বিশিষ্ট জনের উদাহরণ মানে এক্সাম্পলে পড়ে বা বিশিষ্ট জনের ডেফিনেশনে পড়ে, সেটাও তাদের দেখে যাওয়া দরকার ছিল। এই জিনিসগুলো দেখায়নি ডিবেটটাতে, আরো এই জিনিসগুলো ক্লিয়ারিফাই আরো বেশি করা দরকার ছিল। লাস্টলি দুই দলের যে থার্ড স্পিকার, কারো কাছে আমি সামা বা কোনো ধরনের দলীয় যে হেড টু হেড ক্ল্যাশ এগুলো পাইনি, এগুলো দেখানো দরকার ছিল। তাও অসম্ভব ভালো বিতর্ক হয়েছে, দুই দলকে ধন্যবাদ চিটং কলেজ ইসিএ ক্লাবকে। মুন্না ভাইয়ার মেবি নেট একটু সমস্যা দিচ্ছে আজকে। এতক্ষণ আমরা খুব সুন্দর একটি বিতর্ক উপভোগ করছিলাম। বিতর্কের বিষয়টির নানা দিক আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এই 3 দিন ব্যাপী আমরা বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে যা যা শিখেছি, হয়তো আজকে এটার বাস্তব প্রয়োগ দেখতে পেরে এতদিন ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছে কিংবা যারা নতুন শিখছে, তাদের কাছে আরো অনেক কিছু স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের অভিজ্ঞ বিতার্কিক আপু ভাইয়াদের বিতর্ক দেখে। ভাইয়ার নেট সমস্যার কারণে হয়তো একটু ডিসকানেক্ট হয়ে গেছেন, হয়তো উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে ফিরে আসবেন। তাহলে আজকে বিতর্ক যেহেতু ডিবেট, সেহেতু আজকে বিতর্কে বিভিন্ন বিষয়গুলো ফুটে তোলা হলেও আজকে বিতর্কের রেজাল্টটা দেওয়া হবে না, যার কারণ এটা একটা বিতর্কের আসলে শো ডিবেট ছিল। আচ্ছা ভাইয়া আমাদের মধ্যে ফিরে এসেছেন, ভাইয়াকে আমি ফ্লোর প্রদান করছি। ধন্যবাদ। যেহেতু এটা একটা শো ডিবেট ছিল, তাই আমি বিতর্কটার রেজাল্টে যাচ্ছি না। আমি তো বলেছি কার কি করা দরকার ছিল, জিনিসগুলো আমি ক্লারিফাই করেছি। দুই দলকে ধন্যবাদ, ইসিএ ক্লাবকে ধন্যবাদ। ডিবেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়াকে। আমাদের বিতর্কের আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্তি ঘটেছে। এখন আমরা বিতর্ক সম্পর্কে যা যা দেখছিলাম, এতদিন ওয়ার্কশপে যা শিখেছি, হাতে কলমে তার প্রয়োগ দেখে হয়তো সেসব বিষয় সম্পর্কে অনেক সুস্পষ্ট একটা ধারণা লাভ করেছি। আসলে জোরের যুক্তি নয়, যুক্তির জোরেই বিতর্ক জেতা যায়, সে বিষয় হয়তো সবার কাছে এখন স্পষ্ট হয়ে উঠেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সামনে চট্টগ্রাম কলেজ ইসিএ ক্লাব আরো বিভিন্ন উদ্যোগ নেবে। ইসিএ ক্লাবকে এত ভালোবাসা দেওয়ার জন্য, সহযোগিতার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বিতর্ক যারা করেছেন কিংবা এতদিন আমাদের ইনস্ট্রাক্টর ভাইয়া আপু যারা ছিলেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্তি ঘটাচ্ছি। ধন্যবাদ সবাইকে।